হঠাৎ বৃষ্টির মতো কিছু না জানিয়ে আমার বাসায় আব্বু, ছোট আম্মু ও ছোট বোন তন্নির আগমন। তন্নি আমাকে জড়িয়ে ধরে বলল, আপু কেমন আছো? আমি তো অবাক। আমার বিয়ে 3 বছরও যাদের মুখ কখনো দেখিনি তারা আজ আমার বাসায়। অবশ্য আব্বুর কথা ভিন্ন, লুকিয়ে মাঝে মাঝে আসতো, আমার সাথে দেখা করতো। ছোট আম্মু হাসি মুখে বলল, কি ব্যাপার, বাহিরে দাঁড় করিয়ে রাখবি, ভেতরে আসতে বলবি না? আমি বললাম, আসো আসো ভেতরে আসো। সবাইকে নিয়ে ভেতরে প্রবেশ করলাম। ড্রয়িং রুমে ঢুকে সোফার উপর বসতে বললাম। তন্নি আর আব্বু বসলো, কিন্তু ছোট আম্মু দাঁড়িয়ে ঘুরে ঘুরে সাজানো গোছানো ড্রয়িং রুম দেখে বলল, এত দামি দামি জিনিসপত্র দিয়ে সাজানো আমার মেয়ের ঘর, খুবই সুন্দর লাগছে। ছোট আম্মু আমার কাছে এসে আমার গলার স্বর্ণের চেনটা ধরে বলল, এটা কি ইমিটেশন স্বর্ণ নাকি সত্যি স্বর্ণ? আমি বললাম, এগুলো সবই স্বর্ণ, তোমাদের জামাই দুবাই থেকে এনেছে। ছোট আম্মুর ব্যবহারে একটু একটু করে আমার কৌতূহল বাড়ছে, জানতে ইচ্ছে করছে কেন, কি মনে করে আসলো আমার বাসায়। ছোট আম্মু জানতে চাইলো, মনি, জামাই কত টাকা বেতন পায়? আমি কিছু বলার আগে আব্বু আম্মুকে ধমক দিয়ে বলল, বসো তো, যে কাজের জন্য এসেছো সে কাজের কথাই বলো। ছোট আম্মুর বসতে বসতে বলল, মনি, তোমার আদরের ছোট বোন তন্নির বিয়ে ডেট ফাইনাল হবার পর প্রথমে তোমাদের দাওয়াত দিতে আসলাম। এত বড় বোন জামাই, তারা তো আগে বিয়ের দাওয়াত পাওয়া দাবি রাখে। আমি এবার কিছুটা অনুমান করতে পারলাম আমার সৎ মায়ের উদ্দেশ্য। আব্বু বলল, আমার নানু ভাই কোথায়? আমি বললাম, ঘুমাচ্ছে। আম্মু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কোন রুমে ঘুমিয়েছে আমার কলিজার নানু ভাই? আমাকে নিয়ে চল। আব্বু ইশারায় বলল, নিয়ে যা। আমি বললাম, আসো আমার সাথে। সবাই ড্রয়িং রুম থেকে বেডরুমের দিকে চলে গেল। বেডরুমে ঢুকতেই দৌড়ে বিছানার উপর বসে তামিমকে কোলে তুলে নিয়ে সে কি আদর! একবার তন্নি কোলে নিচ্ছে, একবার ছোট আম্মু টান দিয়ে কোলে নিয়ে আদর করছে। আমি আরো বেশি অবাক হলাম। ডেলিভারির সময় যখন মা বোনদের পাশে পাবার কথা, তখন কারোর ছায়া পর্যন্ত দেখতে পাইনি। শ্বশুর শাশুড়ি না থাকায় অনুভব করেছি গার্জিয়ানদের শূন্যতা। আমার সিজারের পর বাসায় আসলাম, তখনও কেউ দেখতে আসেনি আমাকে। তামিমের বয়স 3 মাস। আজ হঠাৎ এত ভালোবাসা দেখে আমার অবাক হওয়াটা স্বাভাবিক কিছু নয়। আব্বুও আমার মতো আমার পাশে দাঁড়িয়ে হঠাৎ এত পরিবর্তন দেখে অবাক হয়েছিল হয়তো। দুপুর 2টার দিকে দুপুরে খাবার খেতে সবাই খাবার টেবিলে বসে খাচ্ছিল। এমন সময় কলিং বেলের আওয়াজ। আমি গিয়ে দরজা খুলে দিলাম। আমার একমাত্র দেবর পরীক্ষা শেষ করে বাসায় প্রবেশ করলো। আমি কাঁধে হাত রেখে বললাম, শিহাব, পরীক্ষা কেমন হয়েছে? শিহাব বলল, খুব ভালো হয়েছে ভাবি। এরা কারা ভাবি? আমি বললাম, আমার আব্বু, আম্মু ও ছোট বোন। শিহাব বলল, আপনারা সবাই কেমন আছেন? আব্বু বলল, আলহামদুলিল্লাহ ভালো, তা তুমি কেমন আছো? শিহাব বলল, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বলেই ভেতরে চলে গেল। ছোট আম্মু আর তন্নি ডানে বামে না তাকিয়ে খাবার খেতে ব্যস্ত। বিকেলবেলা ছোট আম্মু আমাকে খুঁজতে খুঁজতে সোহানার রুমের ভেতর চলে আসলো। সোহানা বিছানায় বসে আছে, আমি ওর মাথায় তেল দিচ্ছিলাম। ছোট আম্মু বিছানার পাশে দাঁড়িয়ে বলল, এইটা আবার কে? সোহানা সালাম দিল। আমি বললাম, আমার ছোট ননদ। আম্মু বলল, তা সারাদিন তো দেখলাম না, কোথায় ছিল? আমি বললাম, আম্মু ও অসুস্থ, কিছুদিন যাবৎ পায়ের সমস্যার কারণে রুম থেকে বের হচ্ছে না। আম্মু বলল, বুঝতে পেরেছি, তুমি একটু তোমার রুমে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, বলে এই রুম থেকে বের হয়ে গেল। আমি সোহানাকে বললাম, তুমি শুয়ে শুয়ে টিভি দেখো, আমি কথা শুনে আসছি, বলে চলে আসলাম। আমি আমার বেডরুমে ঢুকে দেখলাম বিছানার পাশে আম্মু বসে আছে। আমি আস্তে উঠে দাঁড়িয়ে বলল, শুনলাম তোমার শ্বশুর শাশুড়ি নেই, তা দেবর ননদ কি তুমি লালন পালন করছো? আমি বললাম, হ্যাঁ আমি লালন পালন করছি। আম্মু বলল, কেন, তোমার ভাসুর তো আরো 2জন আছে, তাদের কাছে থাকে না কেন? আমি বুঝতে পারলাম সে কি বলতে চাইছে। তার কথায় কিঞ্চিত মাথা গরম হবার পরও নিজেকে সামলে নিয়ে বললাম, আম্মু, বনের মধ্যে তো অনেক গাছ থাকে, পাখিরা যেই গাছটা নিরাপদ মনে করে সেই গাছটিতে কিন্তু বাসা বাঁধে। আম্মু বলল, জীবনটা কোনো কাব্য নয়, সময় থাকতে হিসাবে হওয়া খুব জরুরি। তোমাকে তো দেখলাম দেবর ননদের প্রতি তুমি যত্নশীল, তা ভাই বোনদের খবর তো কখনো নিচ্ছ না। এমন কথা শুনলে কার না মাথা গরম হয়, কিন্তু আবারও নিজেকে সামলে নিয়ে বললাম, সত্যি বলেছেন, আমি আসলে আমার ভাই বোনদের মতোই হয়েছি, ঠিক মতো নিজের রক্তের খোঁজ খবর নিতে পারি না, বলে এই রুম থেকে বের হয়ে গেলাম। আম্মু আর কোনো কথা না বলে আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যায় আমার স্বামী তৌসিফের সাথে ড্রয়িং রুমে বসে কথা বলছিল। আব্বু, আম্মু ও তন্নি। আমি চা নিয়ে গেলাম, সবাইকে চা তুলে দিয়ে পাশে তৌসিফের পাশে বসলাম। তৌসিফের পরিচয়টা একটু দেই তাহলে, হয়তো বুঝতে সুবিধা হবে। তৌসিফ আমার দুঃসম্পর্কের খালাতো ভাই, যার হাত ধরে একদিন এক কাপড়ে পরিস্থিতির শিকার হয়ে বাসা থেকে বের হয়েছিলাম। তখন আমার জন্য এক বুক ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না তৌসিফের। আজ সে এই শহরের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। আম্মু বলল, বাবা, সবই তো বললাম, এখন তুমি যদি এই বিশাল আয়োজনে শুরু থেকে না থাকো তাহলে কি করে হয় বলো? তৌসিফ বলল, আম্মা, আসলে আগামী মাসের 7 তারিখ আমাকে ব্যবসায়িক কাজে সিঙ্গাপুর যেতে হবে, আমি হয়তো থাকতে পারবো না। তন্নি বলল, দুলা ভাই, আমার বিয়েতে না থাকলে আমি বিয়ের পিড়িতেই বসবো না। আমি আরো একটু অবাক হলাম তন্নির কথা শুনে। আব্বু
বলল, বাবা তোমার তো থাকতেই হবে, একটা মাত্র শালি তোমার। আমি যতই সবার কথা শুনছি ততই অবাক হচ্ছি। আরো বড় চমক যে আমার জন্য অপেক্ষা করছিল তা বুঝতেই পারিনি। যখন আম্মু বলল, আসলে কিভাবে যে বলি, পাত্র দেখতে তোমার মতো মাশাআল্লাহ, ভালো চাকরিও করে, কিন্তু ছোট কিছু চাওয়া পাওয়া ছিল। তৌসিফ বলল, কি চাওয়া পাও আম্মা? আম্মু বলল, ব্যবসার জন্য 5 লাখ টাকা আর একটি ভালো মোটরসাইকেল। তুমি হয়তো জানো না তোমার শ্বশুরের বর্তমানে চাকরি নেই, তাই এত টাকা যে কোত্থেকে দেবে বুঝতেই পারছি না। তুমি যদি দিতে। তৌসিফ বলল, ঠিক আছে আম্মা, আমি টাকার ব্যবস্থা করে দেব। আমার মাথায় যেন আগুন ধরে গেল। আমি কোনোদিনও যা করিনি আজ তা করে ফেললাম। উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, তুমি কেন টাকা দেবে? সবাই আমার কথা শুনে দাঁড়িয়ে গেল। এই মানুষগুলোর তুমি কি হও? তৌসিফ বলল, মনি কি হয়েছে তোমার? এইভাবে বলছো কেন? তারা তো তোমার আপনজন। আমি আরো ক্ষিপ্ত হয়ে বললাম, এখন তোমার টাকা হয়েছে না, যাকে খুশি তাকে দিতে চাইছো? ভুলে গেছো আমার অতীতের কথা? এই মানুষগুলো আমার সাথে কি কি করেছে, এই মানুষগুলো তোমার সাথে কি করেছিল আবার মনে করিয়ে দিচ্ছি। তারপর এদের মানুষ মনে হলে দান করো, আর অমানুষ মনে হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও। শুধু একদিনের নির্মম নির্যাতনের কথা বলছি, তাতেই বুঝতে পারবে। তাহলে শোনো, সেদিন সকালটা হয়েছিল নিয়ম মাফিক। সবার কাপড় ধোয়া, ঘর দুয়ার পরিষ্কার করা, কাপড় শুকালে সেগুলো ইস্ত্রি করা। সেদিনও জামা কাপড় ইস্ত্রি করছিলাম। তন্নির সিল্কের শাড়িটা ইস্ত্রি করতে গিয়ে আয়রনটা বেশি হিট হওয়ার কারণে শাড়িটা পুড়ে যায়। ভাবতে পারিনি বাংলা সিনেমার মতো আমার সৎমা ভিলেনের মতো এসে পোড়া দৃশ্য দেখে উত্তম মধ্যম দেবে। গালাগাল তো সাথে ফ্রি। যে ছোট বোনকে কোলে পিঠে করে বড় করলাম, সেই বোনও আমাকে সাঁচিয়ে কথা বলে। হয়তো ওর বয়সে বড় না হলে গায়ে হাত তুলতো। নিজের বাড়িতে নিজের কোনো গ্রহণযোগ্যতা নেই বলেই চুপচাপ নীরবে সব কিছু সহ্য করেছি। সেদিন হয়তো অপরাধটা খুব বেশি করে ফেলেছিলাম, যার ফলস্বরূপ শাস্তির পরিমাণটাও খুব বেশি ছিল। দুপুরে কপালে খাবার জোটেনি। বিকেলবেলা প্রচন্ড ক্ষুধায় অস্থির হয়ে গেলাম। ড্রয়িং রুমের সামনে আসতে পর্দা ফাঁক করে দেখলাম তৌসিফ এসেছে, আব্বুর সাথে কথা বলছে। সামনে টি টেবিলের উপর একটি মিষ্টির প্যাকেট। আমি দৌড়ে এসে আব্বুর সামনে দাঁড়ালাম। তৌসিফ বলল, মনি কেমন আছো তুমি? আমি তার উত্তর না দিয়ে আব্বুকে বললাম, আব্বু এই মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি আমি খাবো। তৌসিফ বলল, মিষ্টি তো তোমাদের জন্য এনেছি, তোমরা যে কয়টা খুশি খাও। আমি আর দেরি করলাম না, মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে এক এক করে 5টা মিষ্টি খেয়ে ফেললাম। এমন সময় আম্মু এসে আমার চুলের মুঠি ধরে বলল, যা দেখিস তাই খাস, মিষ্টি খেলি কেন? তৌসিফ প্রতিবাদ করার কারণে আম্মু ছোট লোক গরিব বলে যা তা ব্যবহার করে তৌসিফের সাথে। আব্বু বলল, তৌসিফের চাকরি হয়েছে, সেই খুশিতে মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি খেয়েছে তাতে সমস্যা কোথায়? আমি কান্না করতে করতে বললাম, আব্বু সকাল থেকে আম্মু আমাকে কিছুই খেতে দেয়নি, তাই খিদে পেয়েছিল। তৌসিফ উত্তেজিত হয়ে বলল, কি বলছো মনি? আপনারা কি মানুষ? কথায় কথায় চরম অপমান সহ্য করে আমার কষ্ট দেখে আমার জন্য মায়ের সাথে এক প্রকার যুদ্ধ করেছিল তৌসিফ। যখন আম্মু বলল, মনি এই বাসায় থাকলে আমি এই বাসায় থাকবো না, কথাটা শুনে আমার হাতটা শক্ত করে ধরে এক কাপড়ে এই বাসা থেকে নিয়ে এসেছিল। তৌসিফ মনে পড়ে সেই দিনটির কথা? এত অপমানিত হয়েও এদের মতো অমানুষদের তুমি সহযোগিতা করতে চাও, যারা 3 বছরে একটা দিনের জন্য আমার খবর নেয়নি, আজ বিপদে পড়ে এসেছে বিয়ের দাওয়াত দিতে। আমার জন্মদাতা পিতাও ছোট স্ত্রীর সামনে সবসময় চুপ ছিল। তৌসিফ বলল, তোমার বলা শেষ হয়েছে? আমি বললাম, কেন? তৌসিফ বলল, তুমি যা বলছো সবই সত্য, তোমার উপর অমানবিক নির্যাতন তারা করেছে, তবে এত কিছুর মধ্যে একটা সত্য তুমি আজও জানো না। আমি বললাম, মানে? তৌসিফ বলল, আজ আমার এই বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এই সব কিছুর পেছনে বড় অবদান তোমার বাবার। আমি সহ সবাই অবাক হলাম। আমি বললাম, কি বলছো তুমি? তৌসিফ বলল, আমার শ্বশুর আমাকে অর্থ দিয়ে যদি সহযোগিতা না করতো তাহলে আজ এই পজিশনে আসতে পারতাম না। বাবা সব কিছু জেনে বুঝে আজ আমাদের বাসায় তোমার মা বোনকে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে এসেছে। তোমার কথা শুনে কার বিবেক জাগ্রত হলো আর কার বিবেক ঘুমিয়ে রইলো সেটা ভেবে জীবন চলবে না, কারণ তন্নির বিয়েতে সব খরচ আমি বহন করব, শুধু আমার শ্বশুরের মুখের দিকে তাকিয়ে। তন্নি বলল, না দুলা ভাই, কারো করুণা দিয়ে আমার বিয়ের খরচ হোক আমি তা চাই না। আমি ভুল করেছি, আপন বোনকে কষ্ট দিয়েছি, আপন ভাবতে পারিনি। আম্মু আমাকে বলল, মা তুমি আমায় মাফ করো, আমার সবকিছুতেই ভুল ছিল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমরা চলে যাচ্ছি, তোমাদের কিছুই দিতে হবে না, তবু অনুরোধ বিয়েতে এসো, খুব খুশি হব। বলেই সামনে পা বাড়াতেই তৌসিফ আমাকে চোখে ইশারা করলো থামাবার জন্য। আমি দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। তন্নি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আজ হয়তো তন্নি ও তন্নির মা তাদের ভুল বুঝতে পেরেছে, তারা মনিকে বুকে টেনে নিয়েছে, কিন্তু যারা দিনের পর দিন স্বার্থের কারণে আপনজনদের মনে কষ্ট দেয় তারা সুপথে ফিরে আসুক সেই কামনাই করছি। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় উত্তম কুমার।